শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকে আমরা অভাবসায়ী প্রতিষ্ঠানের কিছু সমন্বয় কিভাবে কোন বিবরণীতে পোস্টিং হবে সেই নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। অবশ্যই প্রতিষ্ঠান হিসাব, অবশ্যই প্রতিষ্ঠান চূড়ান্ত হিসাব প্রণয়নের সমন্বয় ও সমাধান। শুরুতেই যে সমন্বয়টি আছে, প্রাপ্তি ও প্রদান হিসাবে চলতি বছরের প্রাপ্ত চাঁদা 40,000 টাকা, সমন্বয় আছে চলতি বছরের চাঁদা 10,000 টাকা অনাদায়ী রয়েছে। তো চাঁদা আমরা এবছর 40,000 টাকা পেয়েছি, এর মধ্যে সমন্বয় আছে চলতি বছরের চাঁদা 10,000 টাকা এখনও অনাদায়ী রয়েছে। অর্থাৎ এই 10,000 টাকা এবছরের আয়, কিন্তু এবছর পাওয়া যায়নি। তাই আয় ব্যয় হিসাব যখন তৈরি করব তখন আয় ব্যয় হিসেবে আমাদের এটি দেখাতে হবে। আয় ব্যয় হিসেবে আমরা চাঁদার সাথে এটি যোগ দিয়ে দেখাবো। এই যে আয় ব্যয় হিসেবে আমরা চাঁদা 40,000 যোগ 10,000 টাকা, মোট 50,000 টাকা আমাদের আয় হয়েছে। সমন্বয়টি উদ্বৃত্তপত্রেও আমাদের যাবে প্রাপ্য চাঁদা নাম দিয়ে। এটি উদ্বৃত্তপত্রে আমাদের সম্পদসমূহের মধ্যে প্রাপ্য চাঁদা নাম দিয়ে আমরা 10,000 টাকা লিপিবদ্ধ করে দেব। এখানে আছে প্রাপ্য চাঁদা 10,000 টাকা, আমরা লিখে দিলাম। এরপর আমরা পরের সমন্বয়টি যাব। প্রাপ্তি ও প্রদান হিসাবে চলতি বছরের প্রাপ্ত চাঁদা 40,000 টাকা, সমন্বয় আছে পরবর্তী বছরের চাঁদা বাবদ 10,000 টাকা অগ্রিম পাওয়া গেছে। আগের সমন্বয়টি ছিল এবছরের 10,000 টাকা আয় বকেয়া আছে, অর্থাৎ এখনও পাইনি। আর এই সমন্বয়টিতে আছে 10,000 টাকা চাঁদা আগামী বছরেরটা এবছর পেয়েছি। তার মানে এই 10,000 টাকা এবছরের আয় না, কিন্তু পেয়ে গেছি, এটা দায়। আরেকদিকে আয় হ্রাস, এই জন্য আয় ব্যয় হিসেবে আমরা প্রাপ্ত চাঁদা থেকে এটি বাদ দেব। পাশাপাশি এটাকে আমাদের দায় হিসেবে উদ্বৃত্তপত্রে লিপিবদ্ধ করব। শুরুতেই যেটা করব সেটা হচ্ছে চাঁদা 40,000 টাকা, এর সাথে চাঁদা আছে 40,000 টাকা, এর সাথে আমরা অগ্রিম, যেহেতু এই জন্য এটা বাদ, এটা এবছরের আয় নাবিদে বাদ দিয়ে আমরা আউটারে 30,000 টাকা লিখে দিলাম। এরপরে এটা যাবে উদ্বৃত্তপত্রের দায় পাশে, কারণ এটি একটি আসলে দায়, কারণ যেহেতু এটা এবছরের আয় না পেয়েছি, তার মানে অগ্রিম আয় মানে দায়, এজন্য উদ্বৃত্তপত্রের দায় পাশে এটা লিখে দেব। আমরা এর পরের সমন্বয়টি যাব। এর পরের সমন্বয়টিতে আছে মোট প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের চাঁদা 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে। প্রাপ্তি প্রদান হিসেবে চাঁদা দেওয়া আছে 40,000 টাকা। প্রথমটি ছিল এবছরের চাঁদা বকেয়া, পরেরটি হয়েছে আগামী বছরের চাঁদা এবছর পেয়েছি, আর এটি হয়েছে যে 5,000 টাকা আমরা বিগত বছরের অন্তর্ভুক্ত। অর্থাৎ বিগত বছরের 5,000 টাকা চাঁদা এই 40,000 টাকার মধ্যে আছে, যেটা এবছরের আয় না, বিগত বছরের আয়। সুতরাং এটা আমাদের আয় ব্যয় হিসেবে এই 40,000 টাকা চাঁদা থেকে আমরা বাদ দিয়ে দেখাবো, এবং এটা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে সম্পত্তি পাশে যাবে, কারণ বিগত সালের এটা আয় বকেয়া ছিল। দেখি আমাদের আয় ব্যয় হিসেবে চাঁদা আছে 40,000 টাকা, আমাদের আয় ব্যয় হিসেবে চাঁদা আছে 40,000 টাকা, পাশাপাশি 5,000 টাকা বিগত বছরের আয়, তার মানে এবছরের আয় না বিধায় এটি আমরা বাদ দিয়ে দেখাইছি। এটা আরেকটা কাজে লাগবে, সেটা হচ্ছে মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে আমাদের বিগত বছরের বকেয়া চাঁদা মানে সম্পদ ছিল বিগত বছর, এই জন্য আমরা মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে সম্পত্তি পাশে লিপিবদ্ধ করব। আচ্ছা, এর পরের সমন্বয়টি দেখি। এর পরের সমন্বয়টি হচ্ছে চলতি বছরের চাঁদা অনাদায়ী আছে 5,000 টাকা।
প্রাপ্তি প্রদান হিসেবে চাঁদা দেওয়া আছে 60,000 টাকা। অর্থাৎ এবছরের চাঁদা 5,000 টাকা এখনও পাইনি। প্রাপ্তি প্রদান হিসেবে চাঁদা দেওয়া আছে 60,000, অর্থাৎ 5,000 টাকা আমাদের এবছর আয়ের সাথে অন্তর্ভুক্ত হয়নি। সুতরাং এটা এখন আমরা আয়ের সাথে যোগ দেব। যোগ অনাদায়িক আয় হিসেবে 5,000 যোগ করে 65,000। এবার উদ্বৃত্তপত্রে অনাদায়ী চাঁদা সম্পত্তির পাশে আমরা 5,000 টাকা লিখে দিলাম। এরপরের যে সমন্বয়টি আছে, চলতি বছরের চাঁদা 2,000 টাকা বিগত বছরে অগ্রিম প্রাপ্ত হয়েছিল। অর্থাৎ এবছরের টাকা বিগত সালে আমরা পেয়েছিলাম, অর্থাৎ বিগত সালে এটি অগ্রিম আয় মানে দায় ছিল, বাট এবছরের এটা আয়। এই জন্য আয় ব্যয় হিসেবে আমরা এটাকে আয়ের সাথে যোগ দেবো। এই যে চাঁদা আছে 48,000 টাকা, এর সাথে বিগত সালের অগ্রিম মানে গত বছরে এই বছরের চাঁদা পেয়েছিলাম 2,000, এটা আমরা যোগ দিয়ে 50,000 টাকা আয় করেছি। এছাড়াও এটা মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে এটা অগ্রিম আয় মানে দায় ছিল, এটা আমরা মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে দায় পাশে লিপিবদ্ধ করব। এর পরের সমন্বয়টি আছে বিগত বছরের চাঁদা বাবদ 3,000 টাকা চলতি বছরে আদায় হয়েছে। পরবর্তী বছরের চাঁদা বাবদ অগ্রিম পাওয়া গিয়েছে 4,000 টাকা এবং চলতি বছরের চাঁদা অনাদায়ী রয়েছে 2,000 টাকা। প্রাপ্তি প্রদান হিসেবে চাঁদা আছে 55,000 টাকা। এ পর্যন্ত যে সমন্বয়গুলো দেখানো হলো সবগুলো একটি সমন্বয়তে আনা হয়েছে। এখানে প্রথম যে সমন্বয়টি আছে, বিগত বছরের চাঁদা 3,000 টাকা চলতি বছরে আদায় হয়েছে, অর্থাৎ এটা এবছরের আয় না বিধায় এবছরের আয় থেকে চাঁদা থেকে বাদ যাবে। পরবর্তী বছরের চাঁদা বাবদ অগ্রিম পাওয়া গেছে 4,000, এটা এবছরের আয় না, এটাও বাদ যাবে। এবং চলতি বছরের চাঁদা অনাদায়ী রয়েছে 2,000, এটা এবছরের আয় বিধায় যোগ হবে। দেখি আমরা কীভাবে আয় ব্যয় হিসেবে পোস্টিং দেব। 1,000 টাকা আমাদের চাঁদা প্রাপ্তি আছে, এর মধ্যে বিগত বছরের যেহেতু 3,000 টাকা আছে সেহেতু ওই 3,000 টাকা আমরা এবছরের আয় ধরতে পারবো না বিধে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আছে 52,000 টাকা। এবার আমাদের এই 52,000 টাকার সাথে চলতি বছরের যে 2,000 টাকা আমরা অনাদায়ী হয়েছে আমাদের, সেটা আমরা যোগ দেবো। 52,000 টাকা হলো। এর সাথে পরবর্তী বছরের অগ্রিম যে 4,000 টাকা আছে, যেটা এবছরের আয় না, আগামী বছরের জন্য এবছর পেয়েছি, সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি। 54 থেকে 4,000 টাকা গেলে থাকে 50,000 টাকা। এটা হচ্ছে আমার মূলধন তহবিলে। যেহেতু বিগত বছরের অনাদায়ী চাঁদা আছে 3,000 টাকা, সেহেতু আমরা এটা সম্পত্তি পাশে মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে আমাদের এটা সম্পত্তি পাশে থাকতে হবে। মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে আমাদের 3,000 টাকা সম্পত্তি পাশে লিখতে হবে। এরপর আছে আমাদের উদ্বৃত্তপত্রে। উদ্বৃত্তপত্রে আমাদের অগ্রিম চাঁদা আছে 4,000 টাকা, যেটা এবছরের আয় না বিদায় দায়, এই জন্য উদ্বৃত্তপত্রের দায় পাশে লিখলাম। আর যেটা এবছরের আয় কিন্তু পাইনি, এটা বকে আয় মানে সম্পদ, আমরা এটা সম্পত্তি পাশে লিখে দিলাম। আচ্ছা, এর পরের এন্ট্রিটি সমন্বয়টি দেখব। ক্লাবের সদস্য সংখ্যা 2100 জন, যাদের সদস্য প্রতি বার্ষিক চাঁদা 10 টাকা। প্রাপ্তি প্রদান হিসেবে চাঁদা উল্লেখ আছে 22,000 টাকা। যেটা করতে হবে, প্রাপ্ত চাঁদা আছে আমাদের 22,000 টাকা, আর বার্ষিক চাঁদা হয়েছে 21,000 টাকা। অর্থাৎ 2100 জন গুণ 10, 21,000 টাকা। 22,000 থেকে 21,000 গেলে অবশিষ্ট থাকে 1,000। এই 1,000 টাকা হয়েছে অগ্রিম চাঁদা। আমরা দেখব যে অগ্রিম চাঁদার কীভাবে পোস্টিং। আমাদের 22,000 টাকা চাঁদা প্রাপ্তি হয়েছে, এখান থেকে অগ্রিম চাঁদা 1,000 টাকা বাদ দিলে 21,000 টাকা আমরা আয় হিসেবে লিপিবদ্ধ করতে পেরেছি। এবং উদ্বৃত্তপত্রে যেহেতু ওই 1,000 টাকা আমরা অগ্রিম পেয়েছি, এই 1,000 টাকায় উদ্বৃত্তপত্রে দায় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এর পরের সমন্বয়টি আছে বার্ষিক চাঁদা 1,000 টাকা। ক্লাবের সদস্য সংখ্যা 80 জন। বিগত বছরে চলতি বছরের চাঁদা অগ্রিম প্রাপ্ত হয়েছিল 5,000 টাকা। প্রাপ্তি প্রদান হিসেবে চাঁদা উল্লেখ আছে 60,000 টাকা। আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের বার্ষিক চাঁদা হওয়ার কথা ছিল 80,000 টাকা।
এই ৮০,০০০ টাকা। এখান থেকে বিগত বছরের ৫,০০০ টাকা আমরা এবছর পেয়েছি, সুতরাং আছে ৭৫,০০০। বা চলতি বছরে প্রাপ্ত হয়েছে আমাদের ৬০,০০০, যেটা আমাদের উল্লেখ আছে ৬০,০০০। তাহলে অবশেষে থাকে ১৫,০০০। সুতরাং এই ১৫,০০০ টাকা হয়েছে আমাদের আসলে প্রাপ্য বা অনাদায়, যেটা আমরা এখন আদায় করতে পারিনি। যেমন এখানে আছে ৬০,০০০ টাকা চাঁদা পেয়েছি, যোগ বিগত অগ্রিম। গত বছর এবছরের চাঁদা পেয়েছি ৫,০০০, যেটা এবছরের আয়ের জন্য যোগ দিয়েছি ৬৫,০০০। এর সাথে আমরা অনাদায়ী ১৫,০০০ টাকা যোগ দিছি, সুতরাং আমাদের হয়েছে ৮০,০০০ টাকা। এবার এটা মূলধন তহবিলে যেহেতু আমাদের গত বছর এবছরের চাঁদা পেয়েছি ৫,০০০ টাকা, যেটা এবছরের আয় ছিল, বাট বিগত সালে এটি দায় ছিল, বিদায় মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে আমরা এটিকে দায় পাশে লিপিবদ্ধ করেছি। ৫,০০০ টাকা আমরা দায় পাশে লিপিবদ্ধ করেছি। এছাড়াও এই সমন্বয়টি উদ্বৃত্তপত্রের যেহেতু ১০,০০০ টাকা আমাদের ১৫,০০০ টাকা আমাদের বকেয়া ছিল, এই ১৫,০০০ টাকা আমাদের উদ্বৃত্তপত্রের সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এর পরের সমন্বয়টি আছে বিগত বছরের অগ্রিম প্রাপ্ত লকার ভাড়া ৮০০ টাকা, প্রাপ্তি ও প্রদান হিসেবে লকার ভাড়া ২,০০০ টাকা। আচ্ছা, দেখি এটার কোশ্চেন কী আছে। আয় ব্যয় হিসেবে আমাদের লকার ভাড়া প্রাপ্তি হয়েছে ২,০০০, আর বিগত বছরে অগ্রিম পেয়েছি এবছরের ৮০০ টাকা। তাহলে এই বছরের আয়ের সাথে এটা যোগ দিয়ে মোট হলো ২৮০০ টাকা। এছাড়াও এই সমন্বয়টি মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে বিগত বছরের অগ্রিম লকার ভাড়া নাম দিয়ে আমাদের এটা দায় পাশে যাবে, কারণ এটা বিগত সালে এবছরের টাকা পেয়েছি বিধায় এটি দায় ছিল। এর পরের সমন্বয়টি অগ্রিম ভাড়া প্রাপ্তি পরবর্তী বছরের ৮,০০০ টাকা, প্রাপ্তি ও প্রদান হিসেবে ভাড়া আছে ২০,০০০ টাকা। চলতি বছরে আমরা ২০,০০০ টাকা ভাড়া পেয়েছি। দেখি যে এই সমন্বয়টির পোস্টিং কীভাবে দেবো। আয় ব্যয় হিসেবে আমাদের ভাড়া আছে ২০,০০০ টাকা, বাদ অগ্রিম ৮,০০০, থাকলো ১২,০০০। অর্থাৎ ২০,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা যদি বাদ দিই তাহলে ১২,০০০ টাকা আমাদের আয় হইল, কারণ এটা ৮,০০০ টাকা আগামী বছরেরটা এবছরের আয় না বিধে আমরা বাদ দিয়ে দেখালাম। এর পরের এই সমন্বয়টি উদ্বৃত্তপত্রের দায় পাশে যাবে, কারণ এটি আমাদের এবছরের দায়, আগামী বছরের টাকা এবছর পেয়েছি এই জন্য। আচ্ছা, এর পরের সমন্বয়টি দেখব। এর পরের সমন্বয়টি প্রারম্ভিক আসবাবপত্র ৩০,০০০ টাকা, সমন্বয়ে আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে বলা আছে। আচ্ছা, দেখি যে আমাদের অবচয় কত। আসবাবপত্রের অবচয় 30,০০০ টাকার 10%, 30,০০০ টাকার 10% হয়েছে 3,০০০ টাকা। আমরা এটি ব্যয় হিসেবে লিপিবদ্ধ করলাম এবং উদ্বৃত্তপত্রে এবং মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে এটা একটি সম্পদ, যেহেতু প্রারম্ভিক তারিখের আসবাবপত্র 30,০০০, সুতরাং মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে এটি আমরা সম্পত্তি পাশে 30,০০০ টাকা লিখে দেবো। এছাড়াও এই সমন্বয়টি উদ্বৃত্তপত্রে আসবাবপত্র আমরা লিখব 30,০০০ টাকা, বাদ অবচয় আছে 3,০০০, থাকবে ২৭,০০০ টাকা। আচ্ছা, এর পরের সমন্বয়টি আছে চলতি বছরের শুরুতে 10% ঋণ হিসেবে উদ্বৃত্তি ছিল 50,০০০ টাকা, অর্থাৎ আমাদের ঋণ ছিল 50,০০০ টাকা। আয় ব্যয় হিসেবে এই 50,০০০ টাকার উপর 10%, 50,০০০ গুণ 10%, ৫,০০০ টাকা সুদ ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এছাড়া এটি মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে দায় হিসেবে 50,০০০ টাকা লিখে দেখাইতে হবে এবং উদ্বৃত্তপত্রে আমাদের 50,০০০ টাকা ঋণ তো দেখাতেই হবে, পাশাপাশি যে ৫,০০০ টাকা ঋণের সুদ আছে সেই সুদও বকেয়া হিসেবে দেখাতে হবে। কর ও অভিকর বার্ষিক ভিত্তিতে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়। বার্ষিক কর ও অভিকরের পরিমাণ ৬,০০০ টাকা। এখানে প্রতি বছর আগামী বছরের মার্চ পর্যন্ত দেওয়া হয়।
এক্ষেত্রে প্রত্যেক বছর 3 মাসের কর ও অবিকর অগ্রিম পরিশোধ করা হয়। তবে বিগত বছরে এবছরের পরিশোধ করেছি 6,000 ভাগ 12 গুণ 3, 6,000 ভাগ 12 গুণ 3, 1500 টাকা এবছরের টাকা বিগত সালে পরিশোধ করছি। ঠিক একই রকম এবছরও আগামী বছরের টাকা 6,000 ভাগ 12 গুণ 3, 1500 টাকা আগামী বছরের টাকা পরিশোধ করে দিয়েছি। এটা হয়েছে আমাদের খসড়া। এরপর দেখি যে এটার পোস্টিং কীভাবে। আয় ব্যয় হিসেবে আমাদের এই 6,000 টাকা কর অবিকর আছে, এর সাথে যোগ হবে 1500 টাকা, যেটা এবছরের টাকা বিগত সালে পরিশোধ করেছিলাম, এজন্য যোগ 7,500 হলো। এখান থেকে আগামী বছরের জন্য যদি 1500 টাকা পরিশোধ করে সেটা বাদ দেবো, কারণ সেটা আগামী বছরের ব্যয়, বছরের অগ্রিম বিধে আমরা বাদ দিয়েছি। এই 6,000 টাকা থাকলো। এরপর এই সমন্বয়টি আমাদের মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে, যেহেতু গত বছর এবছরের টাকা পরিশোধ করেছি, সেহেতু এটা বিগত সালে সম্পদ ছিল, যেন মূলধন তহবিল নির্ণয় করতে গিয়ে সম্পত্তি পাশে আমরা 1500 টাকা লিপিবদ্ধ করব। এরপর আছে উদ্বৃত্তপত্র। উদ্বৃত্তপত্রে আগামী বছরের টাকা এবছর পরিশোধ করেছি, এজন্য এটা সম্পদ বিধে উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশে আমরা এই 1500 টাকা লিপিবদ্ধ করব। এর পরের সমন্বয়টি আছে ভাড়া 1/4 বকেয়া আছে। প্রাপ্তি প্রদান হিসেবে ভাড়া দেওয়া আছে 15,000 টাকা। আচ্ছা, বকেয়া ভাড়া 15,000 ভাগ 3 গুণ 1, 1/4 বকেয়া, তার মানে 4 ভাগের 3 ভাগ দেওয়া হয়েছে, 1 ভাগ বকেয়া আছে। সুতরাং 3 ভাগে কত টাকা? 15,000 টাকা। তাহলে 1 ভাগে কত? 3 দিয়ে ভাগ, 15,000 ভাগ 3, সুতরাং 1 ভাগে আসছে 5,000 গুণ 1, যেহেতু 1 ভাগ বকেয়া আছে সেহেতু 1 দিয়ে গুণ দিয়েছি, 5,000 টাকা হলো। সুতরাং এই 5,000 টাকা ভাড়া বকেয়া আছে। আয় ব্যয় হিসেবে আমাদের 15,000 টাকা ভাড়া পরিশোধ হয়েছে, যেটা 4 ভাগের 3 ভাগ ছিল। অবশিষ্ট 1 ভাগে আসছে 5,000 টাকা। 15,000 মোট ভাড়া ব্যয় 20,000 টাকা আমরা আয় ব্যয় হিসেবে ব্যয় পাশে আমরা লিপিবদ্ধ করব। 20,000 টাকা আয় হিসেবে ব্যয় পাশে লিপিবদ্ধ করব। এছাড়াও এই সমন্বয়টি, যেহেতু 5,000 টাকা বকেয়া ব্যয় মানে দায়, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্রে আমরা এটাকে দায় পাশে লিপিবদ্ধ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানেই শেষ করব। আগামী ক্লাসে অবশিষ্ট সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব।